আসসালামু আলাইকুম। আমি এখন ব্যালেন্স অ্যাডের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করব। ব্যালেন্স অ্যাড করার সময় কিছু সমস্যা দেখা দেয়। তো আসলে কি সমস্যা দেখা দেয় বা এর সমাধানগুলো কী বা কীভাবে করতে হয়, সেই বিষয়গুলো সম্পর্কে আমি এখন আপনাদেরকে ধারণা দিব। এখানে আপনার দেখেন, একটা বিষয় আপনাকে প্রথমে বুঝতে হবে, সেটা হলো আপনার কাস্টমার যখন টাকা অ্যাড করবে তখন আপনার বিকাশ নাম্বারে টাকা পাঠাবে। টাকা পাঠিয়ে দিয়ে ট্রানজ্যাকশন আইডি কপি করবে। কপি করে এনে এখানে ট্রানজ্যাকশন আইডি বসাবে এবং কত টাকা পাঠাইছে সেই টাকার পরিমাণটা এখানে বসাবে। আর নিচে মোকাটে এই অ্যাপসের পিন বসাবে, আপনার অ্যাপসের পিন বসাবে। তো এখানে টাকাটা অ্যাড করতেছে সে ট্রানজ্যাকশন আইডি এবং অ্যামাউন্টের মাধ্যমে। এখানে মেইন হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। সে টাকা পাঠাচ্ছে আপনার বিকাশে, অথচ টাকায় অ্যাড করতেছে আপনার অ্যাপসে। তাহলে এখানে সম্পর্ক হচ্ছে ট্রানজ্যাকশন আইডির ক্ষেত্রে। ট্রানজ্যাকশন আইডির মাধ্যমেই মূলত তার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার কাস্টমার যখন আপনার মোবাইল নাম্বারে টাকা পাঠিয়ে দেয়, তখন আপনার কাস্টমার টাকা পাঠানোর পরে বিকাশে যে ট্রানজ্যাকশন আইডিটা ওঠে, সেই ট্রানজ্যাকশন আইডি অটোমেটিক আপনার সার্ভারে অ্যাড হয়ে যায়। যার কারণে আপনার কাস্টমার আবার সেই ট্রানজ্যাকশন আইডি দিয়ে তার ব্যালেন্সে টাকাটা অ্যাড করতে পারে। কিন্তু যখন দেখা যায় সে ট্রানজ্যাকশন আইডিটা অ্যাড হয় না, তখনই কাস্টমারের ব্যালেন্সে টাকা অ্যাড হয় না, ব্যালেন্সটা অ্যাড করতে সমস্যা হয়। তো এখানে ট্রানজ্যাকশন আইডিটা মূলত কীভাবে অ্যাড হয় সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। দেখেন, এখানে আমি যে নাম্বারটা দিয়ে রাখছি, আমি এই নাম্বার কপি করে বিকাশের ভিতরে গিয়ে যদি টাকা পাঠাই, এখানে আমি যদি 20 টাকা সেন্ড মানি করি, তাহলে দেখেন এই যেখানে যে ট্রানজ্যাকশন আইডিটা উঠলো, এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করব। কপি করে অ্যাপসের ভিতরে গিয়ে এই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে তারপরেই টাকাটা অ্যাড করব। তাহলে এই ট্রানজ্যাকশন আইডিটা সার্ভারের ভিতরে কোথায় কিভাবে অ্যাড হয় সেটাই আমি দেখাবো। দেখেন, এখানে সার্ভারের ভিতরে এসে এখানে আসবেন হচ্ছে রিপোর্টে এসে আসবেন হচ্ছে ট্রানজ্যাকশন এজ এ TRNX আইডি, এর উপর ক্লিক করবেন। ক্লিক করে এখানে এই যে দেখেন, এই যে এখানে লেখা আছে অ্যাভাইলেবল এবং এই পাশে অ্যামাউন্টের জায়গায় লেখা আছে 20 এবং ট্রানজ্যাকশন আইডিটা হচ্ছে এই যে এখানে উপরে, এই দেখেন, এই যে ট্রানজ্যাকশন আইডি। দেখেন এখানে কিন্তু ট্রানজ্যাকশন আইডিটাও অটো অ্যাড হয়ে গেছে। দেখেন এই ট্রানজ্যাকশন আইডি আর আমার বিকাশের ট্রানজ্যাকশন আইডি দেখেন সেম আছে কিনা। শেষে 6TA, দেখেন এখানে এই যে শেষে 6TA। ওখান থেকে ওই বিকাশ অ্যাকাউন্ট থেকে আমি সার্ভারে যে বিকাশ নাম্বার সেট আপ করে রাখছি, সেই নাম্বারে যখন টাকা পাঠাইছি, পাঠানোর সাথে সাথে ট্রানজ্যাকশন আইডিটা এখানে সার্ভারে অটোমেটিক অ্যাড হয়ে গেছে। এখানে ট্রানজ্যাকশন আইডি অ্যাড হয়েছে, এখানে টাইমটা অ্যাড হয়েছে কত তারিখ কতটার সময়, এবং এখানে টাইপ হচ্ছে বিকাশ লেখা আছে, আর অ্যামাউন্টের জায়গায় কত টাকা পাঠাইছি, 20 টাকা পাঠাইছি, 20 অ্যাড হয়ে আছে দেখেন। আর এখানে একটা বিষয় আপনাদেরকে দেখাই, দেখেন এখানে দুইটা ট্রানজ্যাকশন আছে, নিচের একটা হচ্ছে 50 টাকার, উপরে একটা হচ্ছে 20 টাকার। তো নিচেরটা দেখাচ্ছে সোল্ড আউট আর উপরেরটা দেখাচ্ছে অ্যাভাইলেবল। তো এখানে সোল্ড আউট আর অ্যাভাইলেবলের ভিতরে পার্থক্য হচ্ছে, সোল্ড আউট হলো যে টাকাটা কাস্টমার অলরেডি অ্যাড করে নিয়েছে, বা যে টাকাটা কাস্টমার অ্যাড করে নেবে, কাস্টমারের ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে, সেটাতে লেখা উঠবে সোল্ড আউট। আর যেটাই এখনও কাস্টমার টাকাটা অ্যাড করে নাই, শুধুমাত্র টাকাটা পাঠাইছে কিন্তু অ্যাড করে নাই, সেটা এখানে হয়ে থাকবে অ্যাভাইলেবল। ঠিক আছে? তো নিচেরটা 50 টাকা, ওইটা আমি গতকালকে পাঠিয়ে অ্যাড করছিলাম, যার কারণে সোল্ড আউট হয়ে গেছে। এবং কোন অ্যাকাউন্টে অ্যাড করছি সেটা দেখেন, এই যে এখানে ইউজারের নিচে এই যে লেখা আছে টেস্টিং, মানে আমি যে অ্যাকাউন্টে টাকাটা অ্যাড করছিলাম সেই অ্যাকাউন্টের ইউজার নেম হচ্ছে টেস্টিং, ওই অ্যাকাউন্টের ইউজার নেমটা এখানে উঠে গেছে। তো এখন তাহলে আমি বুঝতে পারলাম যে এই 50 টাকা সোল্ড আউট মানে এটা অ্যাড করছে
এবং কে অ্যাড করছে, যিনি অ্যাড করছে তার অ্যাকাউন্টের ইউজার নেম হচ্ছে টেস্টিং। টেস্টিং নামক ইউজার নেমের অ্যাকাউন্টে এই 50 টাকায় অ্যাড হয়েছে। এবং আমি চাইলে এখানে টেস্টিং এই ইউজার নেমটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে রিসেলার ওয়ালে এসে আমি এখানে যদি ওই টেস্টিং নামক ওই ইউজার নেমটা সার্চ দেই, তাহলে ওই আমার যে কাস্টমার এই টাকাটা অ্যাড করছে সেই কাস্টমার অ্যাকাউন্টে চলে আসবে। এই দেখেন টেস্টিং চলে আসছে এবং এই যে এখানে ব্যালেন্স মেইন ব্যাংক ড্রাইভ, দেখেন গতকালকে 50 টাকা অ্যাড করছিলাম মেইন ব্যালেন্সে, এই যে এখানে 51 টাকা আছে, মানে কমিশন সহ অ্যাড হয়েছে। তো এখানে মূলত কিসের কমিশন অ্যাড হয়েছে বা এই কমিশনটা কীভাবে আসছে সেটা সম্পর্কে আমি পরবর্তীতে ধারণা দিব। আপাতত জাস্ট আমি ট্রানজ্যাকশন আইডিটা সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। তো অনেক সময় দেখা যায় যে কাস্টমার টাকা পাঠিয়ে দেয়, টাকা পাঠিয়ে দিয়ে সে টাকা অ্যাড করতে পারে না, ট্রানজ্যাকশন আইডি নট ম্যাচ বা কোনো সমস্যা দেখায়। তো আপনার কাস্টমার আপনাকে যখন বলবে যে আমার টাকা অ্যাড হচ্ছে না, আমি টাকা পাঠিয়ে দিয়েছি কিন্তু টাকাটা অ্যাড হচ্ছে না, তখন আপনি আপনার কাস্টমারের থেকে স্ক্রিনশট নেবেন, তাকে বলবেন আপনি যে বিকাশে টাকা পাঠিয়েছেন সেটার একটা স্ক্রিনশট দেন আমাকে। সেই স্ক্রিনশট নিয়ে তার ট্রানজ্যাকশন আইডিটা আপনি কপি করবেন। ট্রানজ্যাকশন আইডিটা কপি করে এনে এখানে এই যে এই ফাঁকা ঘরের ভিতরে দিয়ে এখানে সার্চ দিয়ে দেখবেন যে সেই ট্রানজ্যাকশনটা অ্যাড হয়েছে কি না। যদি ট্রানজ্যাকশনটা অ্যাড হয়ে থাকে তাহলে সার্চ দেওয়ার সাথে সাথে এখানে চলে আসবে। দেখেন আমি সার্চ দিচ্ছি, এখানে চলে আসছে এজ এ ট্রানজ্যাকশন আইডি এজ অ্যাভাইলেবল। তো যখন ট্রানজ্যাকশন আইডিটা চলে আসবে এবং এখানে দেখতে পাবো অ্যাভাইলেবল, তখন বুঝতে পারবো যে কাস্টমার টাকা পাঠিয়েছে, টাকাটা আসছে, ট্রানজ্যাকশনও অ্যাড হয়েছে, কিন্তু কাস্টমার টাকাটা এখনও অ্যাড করে নাই বা অ্যাড করতে পারতেছে না কাস্টমার। এখানে যখন দেখবেন অ্যাভাইলেবল হয়ে আছে তখন বুঝতে পারবেন কাস্টমার অবশ্যই কিছু না কিছু একটা মিস্টেক করতেছে, কিছু না কিছু একটা ভুল করতেছে, যার কারণে তার টাকাটা অ্যাড হচ্ছে না। আর যদি দেখেন যে এখানে সোল্ড আউট লেখা আছে তাহলে বুঝতে পারবেন কাস্টমার টাকাটা অ্যাড করে নিয়েছে, তার ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে, সে পরবর্তীতে আবার অ্যাড করার চেষ্টা করতেছে। তাহলে আপনি তাকে বলবেন যে টাকাটা আপনি অ্যাড করে নিয়েছেন, ওইটা অ্যাড হয়ে গেছে, ব্যালেন্স চেক করেন। আর যদি দেখেন এখানে অ্যাভেলেবল হয়ে আছে তাহলে কাস্টমারকে বলতে হবে আপনি সঠিকভাবে চেষ্টা করেন, আপনার চেষ্টা করতে কোথাও কিছু একটা মিস্টেক হচ্ছে যার কারণে টাকাটা অ্যাড হচ্ছে না। আচ্ছা, এইটা গেল এই সমস্যার সমাধান। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় হলো, যদি এখানে ট্রানজ্যাকশন আইডি সার্চ দেওয়ার পর এখানে যদি ট্রানজ্যাকশন আইডি না আসে, কোনো কিছুই যদি না আসে, ধরেন আমি দেখাই, এরকমভাবে ট্রানজ্যাকশন আইডি সার্চ দিলেন, দেওয়ার পর দেখলেন কিছুই নাই, কোনো কিছুই আসলো না, তখন বুঝতে পারবেন যে ট্রানজ্যাকশন আইডিটা আপনার সার্ভারে অ্যাড হয় নাই। এখন তাহলে যেহেতু সার্ভারে ট্রানজ্যাকশন আইডি অ্যাড হয় নাই, তাহলে আপনার কাস্টমার যে টাকাটা আপনার বিকাশে পাঠাইছে, তাহলে টাকাটা আপনার বিকাশে আসছে কি না এইটা আগে আপনাকে চেক দিতে হবে। তখন আপনি চলে যাবেন আপনার বিকাশ অ্যাপসে, গিয়ে এখানে নিচে ইনবক্সে হিস্টোরিতে আসবেন, এসে দেখবেন উনি যে নাম্বার থেকে টাকা পাঠাইছে সেই নাম্বার থেকে এখানে টাকাটা আসছে কিনা বা কত টাকা পাঠাইছে সেটা আসছে কিনা। বা চাইলে এখানেও বিকাশে ট্রানজ্যাকশন আইডি দিয়ে সার্চ দিয়ে দেখতে পারেন। তো এখানে সার্চ দিয়ে যদি দেখেন যে না ট্রানজ্যাকশন আইডি আছে, টাকাটা আসছে, কাস্টমার পাঠাইছে, টাকা আমার বিকাশে আসছে, কিন্তু সার্ভারে ওইটা অ্যাড হয় নাই, তাহলে তখন আপনি সার্ভারের ভিতরে গিয়ে ওই ট্রানজ্যাকশন আইডিটা, যেহেতু আপনার বিকাশে টাকা আসছে কিন্তু ট্রানজ্যাকশন আইডি সার্ভারে ধরে নাই, অ্যাড হয় নাই, সেই ক্ষেত্রে আপনি ওই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে এনে সার্ভারের ভিতরে এসে এই যে অ্যাড TRNX লেখা আছে এখানে ক্লিক করে ট্রানজ্যাকশন আইডিটা আপনি ম্যানুয়ালভাবে অ্যাড করে দিবেন। যেহেতু ওইটা অ্যাড হয় নাই, টাকা আসছে ঠিকই, তাহলে আপনি এখানে ম্যানুয়ালভাবে ট্রানজ্যাকশন আইডিটাই অ্যাড করে দিবেন। এখানে উপরে সেন্ডারে এখানে বিকাশ সিলেক্ট করে দিবেন, অ্যামাউন্টের জায়গায় 20 লিখবেন, TRNX নং এখানে সেই ট্রানজ্যাকশন আইডিটা দিবেন, এখানে সেই ট্রানজ্যাকশন আইডিটা দিবেন এবং নিচে ইওর সেলফ পিন এই জায়গাতে আপনার সার্ভারের পিন দিবেন, দিয়ে অ্যাড TRNX এখানে ক্লিক করলে ট্রানজ্যাকশন আইডি ওইটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পরে আপনি কাস্টমারকে বলবেন যে এখন টাকাটা অ্যাড করেন, এখন হয়ে যাবে, তারপরে কাস্টমার চেষ্টা করলে অ্যাড হয়ে যাবে। আর যদি আরেকটা বিষয় হলো,
আপনি এখানে বিকাশে সার্চ দিয়ে আপনার কাস্টমারের ট্রানজ্যাকশন আইডি পাচ্ছেন না, এখানে দেখতে পাচ্ছেন আপনার কাস্টমার আপনার বিকাশে টাকা পাঠায় নাই। সেক্ষেত্রে তো আপনি কাস্টমারকে বলে দিবেন যে ভাই আপনার টাকাটা আমার বিকাশে আসে নাই। তাহলে যদি কাস্টমারের ট্রানজ্যাকশন আইডি অ্যাড না হয় তাহলে এখান থেকে এইভাবে বিষয়টা সমাধান করতে হবে। কাস্টমার যদি বলে যে টাকা অ্যাড হচ্ছে না, তখন প্রথম অবস্থায় কাস্টমারের থেকে স্ক্রিনশট নেবেন, নিয়ে ট্রানজ্যাকশন আইডিটা এখানে এনে সার্চ দিবেন। সার্চ দিয়ে যদি দেখেন যে ট্রানজ্যাকশন অ্যাড হয়েছে, অ্যাভেলেবল আছে, তাহলে কাস্টমারকে বলবেন সঠিকভাবে চেষ্টা করতে। আর যদি সোল্ড আউট হয়ে গিয়ে থাকে তাহলে কাস্টমারকে বলবেন আপনার ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে গেছে, চেক করেন। আর যদি এখানে কোনো ট্রানজ্যাকশন না পান তাহলে আগে বিকাশে গিয়ে চেক করে দেখবেন যে আপনার কাস্টমারের টাকাটা আদৌ আসছে কি না। যদি এসে থাকে তাহলে সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে ম্যানুয়ালভাবে অ্যাড করে দিবেন। আর যদি বিকাশে টাকা না এসে থাকে তাহলে তো আসলোই না, তাহলে তো কোনো ঝামেলাই নেই। আর এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা, যখন ব্যালেন্স অ্যাড ছেড়ে দিবে, ব্যালেন্স অ্যাড হবে না, কাস্টমার টাকা পাঠাইছে, আপনার বিকাশে টাকা আসছে কিন্তু এখানে ব্যালেন্স অ্যাড হয় নাই, তখন এখানে ম্যানুয়ালভাবে ট্রানজ্যাকশন আইডিটা অ্যাড করে দিয়ে তারপরে আবার এখানে অ্যাডমিনিস্ট্রেশনে এসে মডিউল লিস্টের ভিতরে এসে এখানে বিকাশের যে অ্যাকশনে এসে এখানে ব্যালেন্সটা আপনাকে আবার ঠিক করে দিতে হবে। যে আপনাকে আমি তখন এর পূর্বের ভিডিওতেই বলছিলাম যে সব সময় বিকাশের ব্যালেন্স এখানে সার্ভারের ভিতরে যেন ঠিক থাকে। তো যখন দেখবেন যে আপনার কাস্টমার টাকা পাঠাইছে, টাকা আসছে কিন্তু ট্রানজ্যাকশন আইডি অ্যাড হয় নাই, তখনই ট্রানজ্যাকশন আইডি আগে সার্ভারে ম্যানুয়ালভাবে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়া শেষ হইলে তারপরে এখানে মডেম লিস্টে অ্যাকশনের ভিতরে এসে আপনি আপনার বিকাশের ব্যালেন্সে এই মুহূর্তে উপস্থিত, এই মুহূর্তে কত টাকা আছে সেই টাকার পরিমাণটা এখানে সার্ভারের ভিতরে লিখে দিবেন। এখানে ব্যালেন্সটা এখানে লিখে দিবেন, দিয়ে এরপর কনফার্মে ক্লিক করবেন এবং আপনার ফোনে চেক করে দেখবেন যে এম রিসার্চটা চালু আছে কিনা। যদি এম রিসার্চ চালু থাকে তাহলে তো থাকলোই, আর যদি এম রিসার্চ চালু না থাকে তাহলে এম রিসার্চটা আবার চালু করে দিবেন। এম রিসার্চটা আবার চালু করে দিবেন এবং আপনার সার্ভারের ভিতরে এখানে ব্যালেন্সটা ঠিক করে দিবেন। তাহলে পুনরায় আবার কাস্টমার টাকা পাঠাইলে অবশ্যই টাকাটা অ্যাড হবে। তো এখানে বিকাশ দিয়ে শুধুমাত্র আমি দেখাইছি, নগদ, রকেট, উপায়, অন্যান্য সিস্টেমও ঠিক একইভাবে কাজগুলো করতে হবে। তো ব্যালেন্স অ্যাড সম্পর্কিত যে সকল সমস্যা হয় সেই সমস্যাগুলো আমি উল্লেখ করলাম এবং এর সমাধান কি সেটা আমি বলে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, আপনি শুধু যদি একের পর এক ভিডিওই দেখে যান, একের পর এক আমার ভিডিওগুলো শুধুমাত্র দেখে যাচ্ছেন কিন্তু প্র্যাকটিস করতেছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি কিছুই পারবেন না। তাই আমি আপনাদেরকে যে ভিডিওগুলো দিচ্ছি বা ভিডিওতে যে কিছু শেখাচ্ছি, প্রত্যেকটা ভিডিও দেখে ভিডিওগুলো শেষ করে 2-3 বার বা 4-5 বার করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে বিষয়টা একেবারে ঠোঁটস্থ করে নেবেন, যেন বিষয়টা আপনার ব্রেনের ভিতরে একেবারে স্থায়ীভাবে বসে পড়ে। আমি প্রত্যেকটা ভিডিও শেষে আপনারা বারবার ট্রাই করে আমি এই ভিডিওতে যা কিছু দেখাইছি, দরকার হয় ভিডিও বারবার দেখবেন, দেখে সেই বিষয়গুলো কমপ্লিট করবেন এবং প্র্যাকটিস করবেন। না হইলে কিন্তু শুধু ভিডিও দেখে যাবেন, প্র্যাকটিস করবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, জীবনে কখনো সার্ভার চালানোরও ভাগ্য হবে না। তো এই ভিডিওতে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে পরবর্তী বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।